সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি মিয়ানমার প্রসঙ্গ নিয়ে একটু কথা বলতে চাই। অং সান সুচির বিজয়ের পর এখন কোন দিকে যাচ্ছে মিয়ানমারের রাজনীতি? এটা সরকার গঠন হবে ফেব্রুয়ারির দিকে, এখন কিছুই না, এখন হয়তো রিজলভ হয়ে যাবে। ইন্টারিম গভর্নমেন্ট চালাবে, স্পিকার থাকবে এবং তাদের যে কাউন্সিল আছে ডিফেন্স ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিল আছে, তারা হয়তো তাদের গাইডেন্সে এই সরকার চলবে। তো এই পর্যন্ত যেটা আছে সেটা মনে হচ্ছে যে অং সান সু কি খুব সাবধানী পদক্ষেপ নিচ্ছেন। নিয়ম মতো সংসদ নির্বাচন হয়ে গেলেই পরবর্তী যারা নির্বাচিত হয় তারাই টেক ওভার করে, এখানে কোনো ধরনের আর প্রয়োজন হয় না। এটা হচ্ছে ডেমোক্রেটিক নর্মস। বিজয়ী দলকে অভিনন্দন জানা হয়, বিজয়ী দল যারা মেজরিটি লাভ করে তারা তাদের দলনেতাকেই তারা সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান করেন, যেটা যেভাবে নিয়ম। প্রেসিডেন্সিয়াল পদ্ধতি হলে প্রেসিডেন্ট করবে, প্রাইম মিনিস্টার হলে প্রাইম মিনিস্টার করবে। এগুলি পরীক্ষা হবে সামনে, সরকার গঠন মুহূর্তে, সরকার গঠনের পরবর্তীতে। আমি হয়তো এগুলি সামনে আমরা আলোচনায় আসবো। মানে ফেব্রুয়ারির দিকে যত এগিয়ে সময় এগিয়ে আসবে। হ্যাঁ, ফেব্রুয়ারিতে কি হবে আমি সেটা এখনই প্রেডিক্ট করে বলি। অ্যাকর্ডিং টু দেয়ার কনস্টিটিউশন, বর্তমানে যে সংবিধান আছে, এই সংবিধান কিন্তু রচনাকালীন সময়ে যেটা গণভোট বা যেখানে সেখানে এটা অং সান সু কি কিন্তু প্রত্যাখ্যান করেছিলেন। উনি সেখানে 2010-এ হয়েছিল এটা, বর্তমান সংসদ যেটা চলছে। তাই এই সংসদে কিন্তু তার দল এনএলডি কিন্তু অংশগ্রহণ করেনি। এই অংশগ্রহণ করে যারা নির্বাচনে জয়লাভ করে তারা এই 2008-এ কিন্তু তারা এই সংবিধান রচনা করেছেন। বর্তমান সংসদ যেটা সংবিধান যেটা সেটার উপর ভিত্তি করে 2010-এ কিন্তু নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে অং সান সু কি এবং তার দল কিন্তু অংশগ্রহণ করেনি। সেই সংবিধানের প্রিয়াম্বলে যে কথাটা, অর্থাৎ প্রস্তাবনায় যে কথা আছে, সেইটা যদি আমরা একটু মনে রাখি তাহলে বোঝা যাবে ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। সেখানে বলা আছে সেনাবাহিনীকে দেশের নিরাপত্তা এবং অগ্রগতির নিশ্চিত করার জন্য রাজনীতি বিমুখ করা যাবে না। অর্থাৎ দ্য মিলিটারি উইল নট বি বার ফ্রম টেকিং পার্ট ইন পলিটিক্স। রাজনীতিতে সেনাবাহিনীকে রাজনীতি থেকে বিরত রাখা যাবে না, এক। দ্বিতীয় হচ্ছে আপনি যেটা চাচ্ছেন সরকার গঠনের কায়দা যেটা হবে, এখানে 3টা স্তর আছে। একটা হচ্ছে উচ্চ পরিষদ, নিম্ন পরিষদ এবং সেনাবাহিনীর জন্য 25% কোটা ওখানে আমি আসতে যাচ্ছিলাম। হ্যাঁ, সংরক্ষিত থাকবে। জি, থাকবে। এবং এই যে বলা হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন, সেখানে এই 25% যারা সেনাবাহিনীর যারা থাকবে মনোনীত, তারা একজন প্রার্থীর নাম ঘোষণা করবে, আবার নিম্ন পরিষদ একজন ঘোষণা করবে, উচ্চ পরিষদ একজন ঘোষণা করবে। মানে 3 জায়গা থেকে 3জন প্রার্থী ঘোষিত হবে। ঘোষিত হওয়ার পরে এই যে ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিল আছে, তারা এটাকে স্ক্রুটিনাইজ করবে যে এরা রাষ্ট্রপতি হওয়ার জন্য, প্রেসিডেন্ট হওয়ার জন্য তাদের রিকুইজিট যেসব কোয়ালিফিকেশন আছে সেগুলো আছে কিনা, বা ডিসকোয়ালিফিকেশন তাদের কি কি আছে কিনা। যেমন 59 ওদের যে আর্টিকেল, সেখানে যেই ধারা দেওয়া আছে, কারো যদি সন্তান সন্ততি বা বাবা মা যদি বিদেশে হয়, যেটার জন্য অং সান সু কি প্রেসিডেন্ট হতে পারবেন না বা প্রার্থী হতে পারবেন না, সেটাতে সেই ধরনের কোনো ধারায় কেউ পড়ছে কিনা, তাইলে তাকে সেখানে সে ক্যান্ডিডেট হওয়ার সুযোগ পাবে না। যদি এই 3জন যখন স্ক্রুটিনাইজ হবে এবং তারা যদি ক্লিয়ারেন্স পায়, তখন 3টা মিলে উচ্চ, নিম্ন এবং এই যে সেনাবাহিনীর যেই যারা নির্বাচিত বা মনোনীত সংরক্ষিত, তারা যৌথভাবে ভোট দিবেন। ভোটে সর্বোচ্চ ভোট যে পাবেন তিনি হবেন রাষ্ট্রপতি, আর বাকি 2জন হবেন ভাইস প্রেসিডেন্ট। তো এখানে অনেক ধরনের সামনে আরো হবে। তারপর যেমন ধরেন তাদের আরেকটা জিনিস আছে, একেবারে এটা আমরা সবাই বলি যে গণতন্ত্রের যে গণতান্ত্রিক বিজয় হয়েছে, বাট সংবিধান সেখানে এই গণতন্ত্রের পথকে কিন্তু একেবারে হাস্যকরভাবে এখানে একটা অবরুদ্ধ করে রেখেছে। সেটা হচ্ছে মানে আমরা যে 90 থেকে দেখি 90 তো তারা বিপুল ভোটে বিজয় লাভ করেছিল, সেটা তার ক্ষমতায় আসতে দেওয়া হয়নি, বরং উল্টো আরো রিপারকাশন হয়েছে, বহু লোকের জীবনহানি হয়েছে, অং সান সু কি গৃহবন্দী ছিলেন। বাট আমি যেটা এখানে বলছি, তাদের পিকুলিয়ার হচ্ছে সংবিধানের পিকুলিয়ারিটিস হচ্ছে কমান্ডার ইন চিফ হচ্ছে নট রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট না, কিন্তু আচ্ছা, কমান্ডার ইন চিফ হচ্ছে সেনাবাহিনী প্রধান, আর্মি চিফ হচ্ছে কমান্ডার ইন চিফ। আচ্ছা, এবং সেখানে মজার জিনিস হচ্ছে এই সেনাবাহিনী প্রধান 3জন মন্ত্রী উনি মনোনয়ন দেবেন, নট বাই দ্য পার্লামেন্ট অর নট বাই দ্য প্রেসিডেন্ট। আচ্ছা,
এই তিনজন মানে এই যে সেনাবাহিনী প্রধান নিজে প্রধান স্বয়ং- দিবেন। নো নো নো, উনি সহ না, উনি তো আসবেনই না, না, উনি না, তো স্বয়ং সে দিবে স্বয়ং নাকি? দিবে, হ্যাঁ। অ্যাপয়েন্টমেন্ট দিবে। একটা হচ্ছে হোম মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার এবং তাদের সীমান্ত রক্ষা সংরক্ষণের যে মন্ত্রী, বাকি থাকে কি? এই তিনজনকে উনি দিবেন। হ্যাঁ। আচ্ছা, সেখানে এখন সবচেয়ে আরেকটা জিনিস আছে, যেটা একটা গণতান্ত্রিক চর্চার মাধ্যমে অং সান সু কি কতটুকু এখানে তার পথ করে নিতে পারবেন, সেটা হচ্ছে ভবিষ্যতে দেখার একটা বিষয়। কিরকম? সেখানে যে ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিল যেটা করা হয়েছে, সেখানে সদস্য হচ্ছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট দুজন, চিফ অফ আর্মি স্টাফ অর্থাৎ কমান্ডার ইন চিফ, ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ, তারপর এই যে মন্ত্রী উনি তিনজন দিলেন। যাদেরকে দিবেন ওরা তিনজন, বাকি থাকে ফরেন মিনিস্টার। এই নিয়ে হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিল। আচ্ছা, যে কোনো সময় যদি এই ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিল যদি মনে করে যে জাতীয় অস্তিত্ব সংকটাপন্ন বা হুমকির মুখে বা যে কোনো একটা সেখানে বা অনভিপ্রেত কোনো ধরনের হস্তক্ষেপ হচ্ছে রাষ্ট্র পরিচালনায়, তাহলে কোনো কিছু ছাড়াই সাংবিধানিকভাবে সেখানে স্বীকৃতি দেওয়া আছে যে কমান্ডার ইন চিফ ক্যান টেক ওভার দ্য এক্সিকিউটিভ পাওয়ার এনি টাইম। সেখানে তো এটা আছে একটা খুব সুন্দর জিনিস, এটা তাদের নিতে পারবে এবং সেটা 6 মাস অন্তর অন্তর রিনিউ করা যাবে উইথ দ্য কনসেন্ট অফ দিস থিং। এখন সেখানে আচ্ছা, এই কমান্ড কাউন্সিলের মধ্যে থাকবে স্পিকারও থাকবেন। সেটা আসলে খুব একটা কার্যকর হবে না ওই 25%-এর কাছে। হ্যাঁ, 17-25 ভাগের কাছে। আমরা যেটা বলছি আর আপনি যে জায়গায় ছিলেন। ওইটাই ছিলাম হ্যাঁ। এবং এটার সাথে রিলেট এটার হয়ে সাথে গেল, এটা, হ্যাঁ। রিলেট হয়ে গেল। হ্যাঁ। সেখানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ব্যাপারে আমাদের যেমন আমাদের সংবিধান বহুবার সংশোধন হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে এই সংবিধান প্রয়োজনে এটা সংশোধনী আনা যায় এবং সেখানে একটা কন্ডিশন থাকে, সেটা হচ্ছে 2/3 মেজরিটি যদি থাকে, সেখানে সাংবিধানিক গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সংবিধানকে বা সেই ক্লজকে বা আর্টিকেলকে সেটাকে সংশোধন করা যায়। বাট এখানে আবার আরেকটা এম্বার্গো দেওয়া আছে, নো অ্যামেন্ডমেন্ট উইল বি এক্সিকিউটেড where more than 75% vote is there is not there, অর্থাৎ 75%-রও বেশি সংসদ সদস্যের যদি ভোট না থাকে, সেখানে কোনো ধরনের সংশোধনী আনা যাবে না। এটা পাস হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে যদি বর্তমানে যে ভোট হয়েছে সেখানে যদি যতগুলি সিট আছে, যতগুলি আসনে নির্বাচন হয়েছে, সবগুলি আসন পেলেও এটা মোর দেন 75% কিন্তু হয় না, কারণ 25% অলরেডি রিজার্ভ আছে। সুতরাং আপনাকে যদি এই যে কমান্ড কাউন্সিল বলেন, ওখানে রাষ্ট্রপতিকে নির্বাচনের কথা বলেন বা অং সান সু চিকে যেটা ডিসকোয়ালিফাই করার কথা বলেন, এগুলিকে কোনো ধরনের যদি সংশোধনী আনা প্রয়োজন হয়, তাহলে সেখানে কন্ডিশন দেওয়া আছে যে 75% বেশি ভোট প্রয়োজন হবে। তো 75 অলরেডি তো তারা এমনি 40-42টা সিট বর্তমানে ইউএসডিপি তারা পেয়েছে এনএলডির বাইরে গিয়ে, আর 25% ভোট তো অলরেডি আগেই আছে। সুতরাং এখানে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ক্যালকুলেশন অ্যান্ড মুভ ফর দ্য পার্টি ইজ গোয়িং টু বি ইন পাওয়ার, অর্থাৎ এনএলডির পক্ষে বা অং সান সু চির পক্ষে এই যে জিনিসগুলো যেগুলি তারা মনে করবে তাদের পক্ষে নাই, ফেভারে নাই, রাষ্ট্রপতি হওয়ার জন্য বা কোনো ধরনের এম্বার্গো তুলে নেওয়ার জন্য বা ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিলের কোনো অ্যামেন্ডমেন্ট আনার জন্য, এগুলি কোনোটি অ্যামেন্ডমেন্ট আনা যাবে না যতক্ষণ না তারা 75%-এর বেশি ভোট তারা নিশ্চিত করতে পারে। তো 75% ভোট যদি নিশ্চিত করতে হয়, সেখানে সেনাবাহিনীর সমর্থন তাকে পেতেই হবে। এখন সেটাই দেখার বিষয় যে উনি সেনাবাহিনীকে কিভাবে ওনার আস্থায় এনে এইসব সংবিধান পুরো বেষ্টনীটা সেনা বেষ্টনী এটা, হ্যাঁ, এটার একটা কারণ আছে, ঐতিহাসিক একটা প্রেক্ষাপট আছে। আচ্ছা, সেটা হচ্ছে পানলুইন যখন 1946 এবং 47, প্রথম 1946 সালে জেনারেল অং সান পানলুইনে, এটা শান স্টেটের একটা শহর, পানলুইনে সমস্ত জাতিসত্তার প্রতিনিধিদের নিয়ে একটা বৈঠক করেছিলেন। সেখানে প্রথম ইয়েতেই তারা প্রস্তাবনা রেখেছিল যে ব্রিটিশদের থেকে যে স্বাধীনতা লাভ করার পরে এই যে জাতিসত্তাগুলি আছে যারা যারা, যেমন ওখানে রাখাইন আছে, তারপরে মন আছে, বামার আছে, শান আছে, কাইন আছে, কাচিন আছে, এরা যদি চায় যার যার জাতিসত্তা, অর্থাৎ ব্রিটিশটা দখল করার পূর্বে যেই পরিস্থিতিতে ছিল সেই পরিস্থিতি যদি ফেরত যেতে চায়, যেমন পিকুলারিস্ট আমি আর একটু বলি,
মিয়ানমারে 14টা এখন অ্যাডমিনিস্ট্রেটিভ আইডেন্টিটি আছে, এন্টিটি আছে। জি তার মধ্যে 7টা হলো স্টেট, 7টা হলো ডিভিশন। স্টেট অ্যান্ড ডিভিশনের তফাৎটা হচ্ছে স্টেট যারা ব্রিটিশরা যখন পুরা মিয়ানমারকে দখল করার সময় যারা স্বাধীন জাতিসত্তা ছিল, বার্মার বাইরে ছিল, তারা স্টেট। যেমন রাখান স্টেট, ঠিক একইভাবে মন স্টেট, মনরা কিন্তু তখনও বার্মার অংশ ছিল না। তো এরকম কাইন স্টেট, শান স্টেট, এরা কিন্তু ছিল আলাদা আলাদা জাতিসত্তা। ব্রিটিশরা এদেরকে একীভূত করেছে। তো অং সানের প্রস্তাব ছিল পানলুইনে এবং সমস্ত জাতিসত্তাগুলির এদের যে নেতৃত্ব ছিল, তারা বসে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসছিল, একটা সমঝোতায় আসছিল। সেই সমঝোতাটা হচ্ছে, যদি আমরা স্বাধীনতা লাভ করার পরে আপনারা যদি চান আপনাদের স্ব জাতিসত্তা নিয়ে আলাদা হয়ে যেতে চান, অথবা লুজ একটা কনফেডারেশনের মধ্যে আসতে চান, তাহলে সেটা আমরা অ্যালাউ করব সবাই। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে অং সান তার 11 জন সহকর্মী সহ হি ওয়াজ অ্যাসাসিনেটেড বিফোর হি টেক ওভার। তাকে হত্যা করা হলো দিনের দুপুরে। সেখানে এরপরে পানলুইন এই যে চুক্তি, যেটা সমঝোতা ছিল, সেটাকে তারা খুব ট্যাক্টফুলি সেটা বাইপাস করলো। বাইপাস করতে গিয়ে এই জাতিসত্তাগুলির মধ্যে নানা ধরনের বিদ্রোহ দেখা গেল। শানরা বিদ্রোহ করে বললো, কারেনরা বিদ্রোহ করে বললো, কারেন ন্যাশনাল আর্মি করে বসলো। একসময় কারেন তো আর্মির রেঙ্গুন পর্যন্ত চলে আসছিল, তাদের ব্যাটালিয়নগুলি ছিল, কারেন্ট ব্যাটালিয়ন ছিল। কাচিনরা বিদ্রোহ করে বসলো। এইগুলি দমন করতে গিয়ে সেনাবাহিনী তখন মুখ্য ভূমিকায় সামনে চলে আসে। কারণ এক একটা বিদ্রোহ, এক একটা পকেটকে কন্ট্রোল করতে গিয়ে তখন তো আর রাজনৈতিক দলগুলি এবং রাজনৈতিকভাবে সেই সব দলগুলি সংগঠিত ছিল না। মিয়ানমারে কিন্তু বার্মিসরা রাজনৈতিকভাবে কখনো সংগঠিত তেমন ছিল না। এবং এক স্টেজে গিয়ে উনুকে দিয়ে একটা চিঠি লেখালো যে আমি অক্ষম, আমি রাষ্ট্র ক্ষমতা চালাতে অক্ষম, you take over as a chief of army staff. General Lewin came to the then scene in the year 1962. কিন্তু তার আগের থেকেও কিন্তু জেনারেল লেউইনের কিছু পিছন থেকে অং সান নিহত হওয়ার পর থেকে কিন্তু সেই মূলত পিছন থেকে সব কলকাঠি নাড়ছে। এবং 62-তে এসে একেবারে সরাসরি তখন দৃশ্যপটে চলে আসছে। দৃশ্যপটে এসে তখন হি স্টার্টেড রোলিং স্টিম রোলার, সবখানে একদম শক্ত হাতে। এবং সেনাবাহিনী তখন তার হাতের একমাত্র হলো, কারণ সংগঠিত কোনো রাজনৈতিক শক্তি কিন্তু জেনারেল লেউইনের ছিল না। এবং এখানে প্রতিটা পকেটে যেগুলি বলে, আমি যেগুলির নাম বললাম, শান বলেন, কারেন বলেন, বা কাইয়া বলেন, বা রাখাইন বলেন, এখানে সবগুলিতে কিন্তু আর্ম রেসিস্ট্যান্স শুরু হলো। এই আর্ম রেসিস্ট্যান্সগুলোকে নিউট্রালাইজ করার জন্য মিলিটারি তখন একমাত্র তার হাতে অস্ত্র হিসেবে আসলো। যার জন্য মিয়ানমারের রাজনৈতিক দৃশ্যপটে রাজনীতিবিদ থেকে সামরিক বাহিনী বেশি মুখ্য হয়ে উঠল। এবং সেনাবাহিনী সেটা ধরে রাখো 62 থেকে একেবারে এক নাগারে 62 থেকে 2015 বা 16, যেহেতু 16 ফেব্রুয়ারিতে হস্তান্তর হবে, সেই জায়গা থেকে তাহলে তো খুব নিকট ভবিষ্যতে সামরিক প্রভাব মুক্ত হতে পারবে না মিয়ানমার। এটা মুক্ত হওয়ার দিক হচ্ছে যদি বোঝানো যায় ভবিষ্যতে তো মানে সামরিক যে বেষ্টনী বিভিন্ন রকম ভাবে তো মানে আছে, সেই জায়গা থেকে মিয়ানমারের রাজনীতি এটা প্রেক্ষাপটটা আমি আপনাকে বললাম, যে প্রেক্ষাপটটা আমি আপনার সামনে তুলে ধরতে চেয়েছিলাম সেটা হচ্ছে সেনাবাহিনী মুখ্য ভূমিকা আসলো কি করে। সেটা কারণ হচ্ছে 125টা কিন্তু এথনিক আইডেন্টিটি, এথনিক গ্রুপ তাদের সাংবিধানিকভাবে স্বীকৃত মিয়ানমারে। সেখানে বড় বড় গ্রুপগুলো হচ্ছে তারা সবাই কিন্তু আর্মস রেজিস্ট্যান্সে গিয়েছে। যেমন কারেন আর্মি কিন্তু বিশাল একটা আর্মি, তারা প্যারালালি একটা সেনাবাহিনীর পাশাপাশি করে উঠেছিল। শানরা এখনো কিন্তু শান আর্মি কিন্তু একটু বিশাল এলাকা এখন পর্যন্ত শান স্টেটে তারা দখল করে আছে। এই যে ইদানিংও জেনারেল প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট অংতেইন ক্ষমতায় আসার পরেও উনি অনেক চেষ্টা করেছেন এদেরকে একটা পিস ফোল্ডে নিয়ে আসা, একটা শান্তি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা। 8টা গ্রুপকে নিয়ে আসছিল আমরা অতি সম্প্রতি যেটা দেখেছি। সেখানের মধ্যে মেইন যেটা সেটব্যাক হলো 2টা গ্রুপ এখনো পর্যন্ত সবচেয়ে বড় বড় গ্রুপ, একটা হচ্ছে কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মি এবং শান আর্মি, এরা কিন্তু আসে নাই, ওরা এখনো পর্যন্ত আসে নাই। সুতরাং এখানে কিন্তু সেনাবাহিনীর ভূমিকা এখনো পর্যন্ত অং সান সুকি না চাইলেও কিন্তু তাদেরকে সেটা দিয়ে রাখতে, এবং সেটা সংবিধানে আছে। যেখানে ন্যাশনাল ইন্টিগ্রিটির প্রশ্ন আসবে সেখানে সেনাবাহিনী সাংবিধানিকভাবেই তার ক্ষমতা প্রয়োগ করার অধিকারী। তো এই যে যখন শান স্টেটে যখন টার্ময়েলটা হবে বা কাচিন স্টেটে যখন হবে, এখানে সেনাবাহিনী তার কিন্তু ভূমিকা পালন করে যাবে। বা আরাকান আর্মি, এই যে কদিন আগেও আমরা দেখেছি আমাদের এই অঞ্চলেও তাদের কিছু স্পিল ওভার হয়েছে। ইভেন কি নাগারা ওখানে যাচ্ছে বিশাল অঙ্ক, মানে আমাদের পার্শ্ববর্তীতে ইন্ডিয়ান নাগা এবং তাদের নাগাদের মধ্যে
যারা নাগাল্যান্ড করার জন্য, বৃহত্তর নাগাল্যান্ড করার জন্য, স্বতন্ত্র একটা রাষ্ট্র করার জন্য সেখানেও কিন্তু নাগাদেরকে ট্যাকেল করার জন্য যাচ্ছে। ইভেন কি আমাদের যে এই যে কয়েকদিন আগে আপনারা দেখেছেন বান্দরবনে এরা যে সারেন্ডার করলো কতগুলি, এরাও কিন্তু ওদের একটা বিরাট অংশ এখানে আছে। চীন স্টেটে কিন্তু চীন ইনসার্জেন্টরা অ্যাক্টিভ এখনো পর্যন্ত। এই সমস্ত জিনিসগুলোকে তাদের কন্ট্রোলে আনার জন্য সেনাবাহিনী এখনো পর্যন্ত ওখানে একটা রোল প্লে করবে। বাট সেটার থেকেও বড় কথা হলো যে এটা থেকে বেরিয়ে আসার পথ কি? বেরিয়ে আসার পথ এখন আপাতত দৃষ্টি যদি সরকার গঠন করতে পারে অং সান সু কি, সেখানে যদি এদেরকে কনভিন্স করে নেওয়া যায় তাহলে হয়তো, না হলে আবার যদি এরা বাউন্স ব্যাক করে আবার কিন্তু তাদের ব্যাক টু ওন আগের স্কোয়ারে চলে যেতে হবে, পিছন দিকে আবার ফেরত আসতে হবে। এবং সেখানে সেই সামরিক জান্তাদের সামরিক যে শাসন বা জান্তা যেটাই আমরা বলি সেখানে তাদের গ্রিপের মধ্যে থাকতে হবে। এটা যেই যত কথা বলুক, সাইড বাই সাইড ইন্টারন্যাশনাল একটা আন্তর্জাতিক এখানে একটা হয়তো বলো তারা আসবে, তার সামনে আরো বড় পরীক্ষা আসবে। আমরা এখন আমাদের দিকে যদি আসি যে অং সান সুচি, আমরা ধরলাম যে 90-এর পুনরাবৃত্তি হবে না, অং সান সুচি তার যে জয়, সেই জয়টাকে সামনে রেখে সে রাজনীতি করবে এবং সে ক্ষমতাশালী হবে যে কোনোভাবেই হোক। সেই জায়গা থেকে এখন রোহিঙ্গা ইস্যুতে কি সুচির অবস্থানটা কি? আমি এখানে সুচির অবস্থান থেকে আমাদের অবস্থান কি এটা আগে বলতে চাই। আচ্ছা, আমাদের অবস্থান কি হওয়া উচিত, আমাদের রোড ম্যাপ কি হওয়া উচিত, আমাদের অ্যাপ্রোচটা কি হওয়া উচিত, তারপর সেনা সুচির খবর আমি তারপর সুচির কাছে আসবো। আমাদের অ্যাপ্রোচ আমি বলবো যে অং সান সুচির ব্যক্তি জীবন এবং রাজনৈতিক জীবন আমাদের দেশের, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা পিকুলিয়ার একটা সিমিলারিটিস আছে। এটা একেবারে বাস্তব। কিরকম আমি বলি, ওই যে বাবা যেন অং সান ইজ দ্য ফাদার ফিগার, স্বাধীনতার একেবারে প্রাণ পুরুষ। অং সানেই কিন্তু অং সানের নেতৃত্বেই এই অং সান কিন্তু কিছুদিন একবার ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, জাপানিজদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। দুইটা শক্তির বিরুদ্ধে অং সান কিন্তু বার্মিজদেরকে সংগঠিত করেছে এবং ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। কারণ এত বেশি জাতিসত্তা, এই যে কাচিনদের, এই শানদেরকে, এই বামারদেরকে, এই মনদেরকে সবাই একত্রিত করে উনি যুদ্ধে অংশগ্রহণ করে একত্রিত রেখেছেন। এটা হলো অং সানের বিরাট একটা রাজনৈতিক এবং নেতৃত্বের গুণ। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, নির্মম সত্য হলো, অং সান ওয়াজ অ্যাসাসিনেটেড বিফোর মিয়ানমার গট দ্য ইন্ডিপেন্ডেন্স, এবং উনি রাষ্ট্র ক্ষমতা দখল করার আগেই উনি কিন্তু নিহত হয়েছেন। সুকি ওয়াজ হিজ ডটার, যে উত্তরাধিকার। আমাদের দেশের স্বাধীনতার ঠিক অল্প মুহূর্তে পরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আততায়ীর হাতে নিহত হয়েছেন নির্মমভাবে। ওনার যে কন্যা, তাকে স্ট্রাগল করতে হয়েছে হয়তো এই প্রাইম মিনিস্টার হওয়ার জন্য। অং সান সুকিকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে, গৃহবন্দী, এটা সেটা, স্বামী রাজনৈতিক বিভিন্ন ঘাত প্রতিঘাত, স্বামীর মৃত্যু হয়েছে, দেখতে যেতে পারেন নাই, কারণ গেলে আর দেশে আসতে দিবে না। 2 সন্তান দেশের বাইরে, তাদের সাথে কোনো দেখা নেই, সব ত্যাগ করে উনি কিন্তু মিয়ানমারের জনগণের সাথে আছেন। দুজনের মধ্যে এখানে একটা মিল, এটা হচ্ছে ইমোশনাল অ্যাটাচমেন্টের মাধ্যমে। যদি সেখানে ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচটা থাকে, আমি বলবো ইমোশনাল অ্যাটাচমেন্টের মাধ্যমে, কূটনীতি এবং ইমোশন ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। ইমোশন কিন্তু অনেক কাজ করে। এই ইমোশনাল আমরা যদি এই জায়গাতে আমরা টাচ করতে পারি, তাহলে কিন্তু আমাদের অর্ধেক সমস্যার সমাধান হবে। কারণ এগিয়ে যাব একটা, এই যে উদাহরণ, এবং সেখানে একটা শুভ আমি একটা পদক্ষেপ দেখেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। অং সান সু কি নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার সাথে সাথে উনি সেখানে ওনাকে টেলিফোনে কথা বলেছেন। এবার আসবে ডিপ্লোম্যাটিক যে অ্যাপ্রোচগুলো। আমাদের যে পকেট আছে, আমরা হঠাৎ করে প্রথম শুরু দিয়ে যদি রোহিঙ্গা নিয়ে শুরু করি, ইট উইল নট বি ভেরি প্লিজেন্ট ফর দেম। আচ্ছা, কারণ এটা তারা তো এই জিনিসটা নিয়েই উনি ভোট করেছেন। রোহিঙ্গাদের ইয়ের থেকে, ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া, এটা অং সান সু কি একটা শব্দ করে নাই কিন্তু। তো তার মানে হচ্ছে ওদেরকে, জনগণকে বাগে রেখে, পকেটে রেখে একটা ভোটের রাজনীতি উনি করেছেন এবং শি ইজ সাকসেসফুল। এটাতে কিন্তু রোহিঙ্গাকে সে আনেই নাই, দৃশ্যপট আনে নাই। যেখানে যখন ধরো মালয়েশিয়াতে যাচ্ছে, এটা যাচ্ছে, ওটা যাচ্ছে, যেখানে ডেসমন্ড টুটু এবং অন্যান্য নোবেল লরেটসরা বলছে ইটস এক্স্যাক্টলি টেক্সট বুক জেনোসাইড হচ্ছে। মানে পাঠ্য বইয়ে যে ধরনের গণহত্যা, যে বই বিব্রত আছে, সেভাবেই এখন আর এখানে হচ্ছে। তারপর উনি কিন্তু মুখ খুলেন নাই, কোথাও খুলেন নাই। না খোলার পেছনে কারণ হচ্ছে এটা ভোটের রাজনীতি, আমাকে আগে ভোট নিতে হবে, আমাকে ক্ষমতায় যেতে। এখন ওনার উপরে একটা হয়তো প্রেশার আসবে। আমাদের সাথে যেটা হবে, আমরা না, এটা বিশ্ব থেকে আসবে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসে। মানবাধিকার নিয়ে যারা বড় বড় কথা বলে, তারাই কথা বলবে এদেরকে নিয়ে।
তখন আমরা সেখানে সহযোগী বা অগ্রণী ভূমিকা পালন করব বা মিয়ানমারের সাথে আমাদের আগানো যায়। সেটা হচ্ছে আমরা শুরুতে এই রোহিঙ্গা ইস্যু নিয়ে টানা হেঁচড়া করার সম্পর্ক এটাকে, যেহেতু উভয় পক্ষ যারা পরাজিত হয়েছে যারা বিজয়ী হয়েছে উভয় পক্ষ কিন্তু এই ইস্যুটাকে তারা সামনে আনে নাই, বরং সেটাকে পিছনে রেখে তারা ভোটের এক ধরনের রাজনীতি করেছেন। সুতরাং এই শুরুর মুহূর্তে আমরা যদি সেটা দিয়ে শুরু করি তাহলে ইট উইল নট হ্যাভ এ ব্রেক থ্রু। না, ব্রেক থ্রু হবে না। আমরা যে একটা ব্রেক থ্রু, একটা যে পথ করে নাও, সেই পথটা আমরা ব্লক হয়ে যাবে। এর আগে আমরা অনেক জিনিস ছোট ছোট জিনিস নিয়ে আমরা শুরু করতে হবে। যেমন আমরা আরাকান আর্মিকে আমাদের এখানে আশ্রয় দেয়নি। এই কিছুদিন আগেও কম্বিং অপারেশন হয়েছে, আরাকান আর্মির লোকজন ধরা পড়েছে, তাদের লোক এখানে আসছে আমাদের এখানে, তাদের সেনাবাহিনীর লোক আমাদের এখানে পাওয়া গেছে, আরাকান আর্মি ধরে নিয়ে আসছে হোস্টেজ, আমরা তাদেরকে সসম্মানে ফেরত দিয়ে দিয়েছি তাদেরকে। এগুলো আমরা করেছি। দিস আর দ্য ভেরি গুড জেস্টার। আমি বলবো যে ছোট ছোট জিনিস হলো, বাট দিস স্পিক্স, এটা বলে যে আমাদের একটা শুভ দৃষ্টি বা শুভ সম্পর্ক রচনা করার জন্য আমাদের সদিচ্ছা আছে। এই কথাটা তাদেরকে পৌঁছাতে হবে তাদের কাছে। যেমন আমরা বাণিজ্য দিয়ে শুরু করতে পারি। আমরা ওই অ্যাপ্রোচে না গিয়ে প্রথম শুরুতেই তাদের যেটা একটা ন্যাশনাল ইস্যু তারা করে ফেলেছে, ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক, ক্ষমতায় থাকার জন্য সেনাবাহিনী রোহিঙ্গাদেরকে টার্গেট করে পুরা দেশের মধ্যে একটা উগ্র একটা ধর্মীয় মাত্রা অ্যান্টি মুসলিম একটা সেন্টিমেন্ট তুলে দিয়েছে, রোহিঙ্গা একটা সেন্টিমেন্ট তুলে দিয়েছে। এবং একটা লোক সেখানে কোনো প্রতিবাদ করে নাই যে এই লোকগুলি তো এখানের এই লোক, এদের যে আজকে এখনো 1-1.5 লক্ষ লোক খোলা আকাশে নিচে, বাংলাদেশে 2-2.5 লক্ষ লোক পড়ে আছে, কয়েক লক্ষ লোক এখানে ওখানে ছড়িয়ে ছিটে গেছে, তাদের দেশের তাদের এই লোক, এটা তাদের উপর ছেড়ে তারা এই নর্মসগুলি যখন চালু হবে ডেমোক্রেটিক, তারাই বুঝতে পারবে যে আমাদের মানুষগুলোকে আমরা কি করছি। 1, 2 নম্বর হচ্ছে আমরা যদি ব্যবসা বাণিজ্যের কথায় আগে যদি প্রায়োরিটি দিই, যেমন আমাদের এখন গ্যাসের প্রয়োজন, মিয়ানমারের গ্যাস চলে যাচ্ছে, আরাকান থেকে গ্যাস যাচ্ছে এখন ভারতে, ইউল বি সারপ্রাইজ। ভারতে কেন, চায়নাতে যাচ্ছে, থাইল্যান্ডে যাচ্ছে, তারা নিয়ে যাচ্ছে, থাইল্যান্ডে নিয়ে যাচ্ছে, ইন্ডিয়াতে নিয়ে যাচ্ছে। এইটার একটা সেটব্যাক আছে। আমি বলবো when I was in Myanmar, তখন আমরা অলমোস্ট একটা চুক্তি স্বাক্ষর হওয়ার পথে গিয়েছিল, যে সেটা ভারত আমাদের উপর গ্যাস পাইপলাইন দিবে 2005 আরো আগে, এটা 2002 এর কথা আমি বলতেছি, 1-2 এর কথা বলতেছি, আমাদের উপরে গ্যাস লাইন যাবে। কিন্তু শেষ মুহূর্তে আমার এখনো স্পষ্ট মনে আছে যে আমরা একটা ক্লজ ওখানে অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে প্রয়োজনে আমরাও গ্যাস নিব। তখন আমাদের দেশে একটা হই হই রই রই যাচ্ছে, পুরো দেশ আমাদের দেশ গ্যাসের উপরে ভাসছে, পুরো গ্যাস দেশ, এবং আমরা রপ্তানি করব, আমরা গ্যাস রপ্তানি করব। তখন পরবর্তীতে এটা যখন একটা ক্লজ, আমরা কয়েকজন মিলে একটা ক্লজ ওখানে অ্যাড করালাম, সেটা হচ্ছে প্রয়োজনে বাংলাদেশও সেখান থেকে গ্যাস নিবে। কিন্তু হঠাৎ করে দিল্লিতে যখন ত্রিপক্ষীয় চুক্তিটা যখন স্বাক্ষর হওয়ার, মিয়ানমারের পজিশন ছিল যে তোমরা যদি গ্যাস নাও পয়সা, ওরা যেমন পয়সা দিবে তোমরাও পয়সা দিবে, আমাদের অসুবিধা কি। যদিও একটু গরিমসি করেছিল ভারত ওদের গ্যাস লাইন থেকে, বাট ক্লজ ছিল আমাদের প্রয়োজন হলে, আমরা তো নাইল নিচ্ছি না, বাট আমাদের প্রায় 1200 কোটি আমাদের 14 রুপি আমাদেরকে তারা এটার দিবে, অক্ট্রে দিবে, অর্থাৎ ভাড়া ট্যারিফ দিবে। হঠাৎ করে দিল্লিতে চুক্তি স্বাক্ষরের আগের মুহূর্তে এখানকে তৎকালীন সরকারের যে জ্বালানি উপদেষ্টা ছিলেন মাহমুদুর রহমান সাহেব, উনি বললেন যে এটা আমরা ত্রিপক্ষীয় চুক্তিতে যাব না, করব না। ওই সময় তো মানে এটা ছিল মোশাররফ হোসেন ছিল না, যে মোশাররফ হোসেন ছিল, বাট এটা বিবৃতিটা দিলেন আমার এখনো মনে হয় মাহমুদুর রহমান। উনি আকবরী, উনি কিছু একটা ছিলেন, দিলেন, ওটা জিওপ্রোডাইজ হয়ে গেল। ভেরি স্মার্টলি ইন্ডিয়া টুক এ মুভ। ইন্ডিয়া তখন স্মার্টলি মুভ করে তাদের শিলিগুড়ি করিডোর দিয়ে তারা ওইসব গ্যাস পাইপ নিয়ে গেল, এবং একই গ্যাস থাইল্যান্ড ব্যবহার করছে, চায়না ব্যবহার করছে, আমরা ডিপ্রাইভ হয়ে গেলাম। যাই হোক, দিস ইজ এ পার্ট অফ আওয়ার ল্যাপস। এটা আমাদের দুর্বলতা, আমাদের ভুল, আমাদের যা হচ্ছে ভ্রান্তি। কিন্তু কথা হচ্ছে এখন আমরা যদি অ্যাপ্রোচ করি, শুধু গ্যাস না, চুনা পাথর আছে প্রচুর তাদের ওখানে, তাদের ন্যাচারাল রিসোর্সেস আছে। এই যে পৃথিবীর 91% টিক সেগুন কাঠ তাদের ওখানে উৎপাদিত জন্মে। তারপর যেমন আমি এই কথাটা অনেকবার বলেছি, তারা একটা মাত্র ফসল করে আরাকানে, শুধুমাত্র ডিপেন্ড অন নেচার। তোমাদের পার একারেজ আমরা এত $, দিব, বা পার একারেজ তোমরা উই শেয়ার ক্রপ, আমরা শেয়ার ক্রপে যাই, ভাগ করে নিব, আমরা ইনপুটস দিব, আমাদের টেকনোলজি দিব, আমাদের লেবার দিব, সব দিব, তোমরা এটুকু পাবা। তাই তাদেরও লাভ, আমাদেরও লাভ। এই ধরনের জিনিসগুলো বাণিজ্যিক কূটনীতিটা করতে হবে। বাণিজ্যিক কূটনীতি করলে অটোমেটিক্যালি ডোর উইল বি ওপেন। আমাদের সময় প্রায় শেষের দিকেই, আমি তবু বলি যে অং সান সু চি আসার পর তো চীন, ভারত, তারাও তো এক ধরনের মিয়ানমারের দিকে তাদের তো নজর আছে, সম্পর্ক তাদের তো আগে থেকে সম্পর্ক, শুধু নজর না, ভারত অনেক আগে গিয়েছে সম্পর্ক। অনেকেই অনেক কথা বলেছে, তাদের এক সময় প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ তখন vehemently opposed not to open their door to the
মিলিটারি জন্য। জি। বাট এগুলি কেউ শুন না। ডক্টর মনমোহন সিং প্রাইম মিনিস্টার ছিল, ওপেন করে দিয়েছে। মিয়ানমারের সাথে তারা একটা খুবই সুন্দর সম্পর্ক গড়ে তুলেছে। চায়না ওয়াজ হেল্পিং দেম ফ্রম দ্য বিহাইন্ড, এবং অনেকটা ভারত চায়না একটা successfully বড় বাজার তো মিয়ানমারে। বাজার এবং তাদের রিসোর্স যাচ্ছে, জি। কাঁচামাল তারা পাচ্ছে সেখান থেকে, এবং তারা নাইবারিং কান্ট্রি। জি। শান স্টেট নিয়ে বিশাল এলাকা নিয়ে চায়নার সাথে তাদের একটা বর্ডারিং কান্ট্রি। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে জিও স্ট্র্যাটেজি। সেটা যদি মিয়ানমারে গণতন্ত্র একেবারে অবারিত গণতন্ত্র চালু করা যায়, তাহলে সেটা দ্বারা পশ্চিমারা করবে। মিয়ানমার চায়নার দিকে সেটার ইনফ্লুয়েন্স তারা চাবে যে ওদিকে ইনফ্লুয়েন্স হোক, বা এদিকে ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, ওই অঞ্চলটাতে কিন্তু কোনো ডেমোক্রেটিক নর্মস নাই, তারা তাদের মতো করে সরকার চালায় তাদের স্টাইলে। সেখানে ইনফ্লুয়েন্সের একটা তারা চাবে সেটার এটা প্রসারিত হোক, এটা ইনফ্লুয়েন্স হোক। বাট আসল কথা হচ্ছে চায়না উইল নট টেক ইট ভেরি ইজিলি, কারণ চায়না সোফার ইদানিং এর পর্যন্ত চাইনিজ পররাষ্ট্র দপ্তর থেকে একটা বিবৃতিও প্রকাশ করা হয়েছে, যদি অতি উৎসাহী হয়ে অতি পশ্চিমা হতে যায়, ইট উইল নট গুড ফর দ্য মিয়ানমার। এটা কিন্তু এক ধরনের সাবধান তাদেরকে মানে তাকে সাবধান দিয়েছে। মানে চীনের দিকে একটু হেলে থাকতে হবে। ঠেলে ওরা ছিল এতদিন, হেলে আছেই। আছে মানে এখন হয়তো ধরেন ডেমোক্রেটিক যে ওগুলি চালু হলে দুই দেশের মধ্যে তখন দেখা যাবে যে রাজনৈতিক যে পন্থা ব্যবস্থা সেটার মধ্যে পার্থক্য সৃষ্টি হবে। সেই জায়গাতে আমাদের অবস্থান নিতে হবে কৌশলে। অ্যাবসলিউটলি। এবং সেটা আপনি বলছেন যে সরাসরি দর কষাকষি রোহিঙ্গা নিয়ে না যেয়ে বাণিজ্যিক ভাবে যেতে হবে, আর ইমোশন যেটা সেটাকে এক্সপ্লয়েট করা, মানে সফট ডিপ্লোমেসি। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।